বাধ্য হয়ে পা বাড়িয়েছেন অন্ধকার পথে, তবে ইচ্ছে আলোর পথে আসার। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা, তাই বিদায় জানাতে পারছেন না অন্ধকারকে। রূপা ছদ্মনামের মেয়েটি বলছিল ভালো একটি কাজ করতে চায় সে, যে আয় দিয়ে চলবে তার পরিবার। কিন্তু সে পারছে কি, বরং জড়িয়ে পড়ছে দেহ ব্যবসায়। তার উল্টো প্রশ্ন, এ পথ আনন্দের নয়, তাহলে কেন থাকবো? জবাবও দিচ্ছেন তিনি। ওই যে প্রথমে বললাম, বাধ্য হয়ে, আমার ইচ্ছা নাই আমি যে এই কাজের মধ্যে সারা জীবন থাকতে চাই তাও না। লেখাপড়া করতে চাই, একটা ভালো পর্যায়ে যেতে চাই। আমিও চাই একটা ভালো কাজ করি, একটা ভালো জব করি, যেটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবো। এই পথে আসলে আমিও থাকতে চাই না। এটা আসলে আনন্দদায়ক কোনো কাজ না। যারা করতেছে, আরও অনেকেই আছে এরকম, তাদের সমস্যার কারণে করছে। তো আমরাই আসলে বুঝি যে এটা আসলে কতটা কষ্টদায়ক। 15,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে রূপা, কিন্তু এ টাকা বেতন দিয়ে অসুস্থ বাবার ঔষধ, পরিবারের ব্যয় কিংবা পড়াশোনার খরচ কিছুই চালাতে পারে না সে। বাধা ওই যে একটাই, যে স্যালারিটা পাচ্ছি আমি, মাসিক যে বেতনটা পাচ্ছি, ওটা দিয়ে আমার হচ্ছে না। আমি আমার ফ্যামিলিকে চালাতে পারছি না। দেখা গেলো আমার বাবার সারা মাসই কোনো না কোনো ওষুধের উপরেই থাকতে হচ্ছে, যেহেতু বয়স হয়েছে। মারও কোনো না কোনো সমস্যা, আমারও লেখাপড়ার যে ব্যাপারটা, পরীক্ষা টাকা না দিলে তো অবশ্যই আমি পরীক্ষা দিতে পারবো না। এটা তো আমার দিতেই হবে। আমার কলেজ তো আর সেটা দেখবে না, আর দেখলেও কতটুকু দেখবে, তাদের পক্ষে কতটুকু দেখা সম্ভব। তো সেই দিকগুলো বিচার করে আমি আসলে বাধা নাই, আবার আমি বাধাও। প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া সাক্ষাৎকারে রূপা জানায় সেমিস্টার ফি বাবদ তার খরচ 30,000 টাকা। বাবা মায়ের জন্য গ্রামে পাঠাতে হয় মোটা অঙ্কের টাকা। সব মিলিয়ে তার মাসিক ব্যয় 70,000 টাকার অধিক। আলাদা করে পরে মাসে তো আমার সেমিস্টার ফি যদি ধরি, আমি যেহেতু একটা প্রাইভেট কলেজে আছি, আর আমি যখন প্রাইভেট কলেজে ভর্তি হয়েছিলাম মূলত, তখন আমার বাবা সুস্থ ছিল, আল্লাহর রহমতে, মানে উনি আমাকে সাহায্য করতো, খরচটা উনি সামলাতো সব কিছু। যেহেতু সে পড়ে গেছে, আমার তো আর কিছু করার নেই, সব কিছু আল্লাহর হাতে। তো আমার সেমিস্টার যে ফিটা, ওইটাই হচ্ছে আপনার 30,000-এর মতো পড়ে যায়, মানে জাস্ট সেমিস্টার ফি, এছাড়া খরচ তো আছে। তো মান্থলি যদি হিসাব করি তাহলে 60-70 তো পড়েই। কিন্তু আসলে যে এই কাজ করে আমার আর্নিং এত বেশি তাও না, টেনে টুনে কিছুটা করা যায় আর কি। একসময় টাকা কিংবা নেশার কারণে দেহ ব্যবসায় জড়িয়ে পড়লেও, ইচ্ছে করলেও এ পেশা ছাড়তে পারেন না তরুণীরা। কখনো কখনো শিকার হন ব্ল্যাকমেইলেরও। নারীদের হয়রানির বিষয় নিয়ে কথা হয় দেহ ব্যবসার সাথে জড়িত একজন দালালের সঙ্গে। তিনি জানান, একটা মেয়ে পরিস্থিতির শিকার হয়ে সব কাজে আসে, তবে অনেকে এই সুযোগ কাজে লাগিয়ে তাকে আটকে রাখে। দেখেন ভাই, একটা জিনিসকে হয়তো আমার দিক থেকে আমি বলবো আমি এরকম কাজ করি না। কারণ একটা মেয়ে আমার কাছে যখন আসবে, সে তার না পারতে তার পরিস্থিতির শিকার হয়ে কিন্তু সে আসে। সচরাচর কিন্তু একটা মেয়ে কিন্তু স্বইচ্ছে কিন্তু এই ফিল্ডে নামে না। দেখা যাচ্ছে তার ক্ষুধা নিবারণের জন্য কিন্তু এই কাজে কিন্তু প্রেজেন্ট হয়। তো আমরা চাই যে মেয়েটার ক্ষতি না হোক, কীভাবে আমরা কাজটা করে থাকি। হয়তো আমার থেকে আরও অন্যান্য আপনার বহু মানে লোক থাকে, তারা হচ্ছে এই কাজগুলো করে থাকে, মেয়েদের ব্ল্যাকমেল করে। কিন্তু সচরাচর আমরা যারা অরিজিনাল যে কাজগুলো করে, তারা কখন আমরা এই কাজগুলো করি না। কারণ একটা মেয়ের ক্ষতি করে তো আমাদের লাভ নাই ভাই, কারণ সেও তো নিরুপায় হয়ে আসছে, তাই না? অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, তরুণীদের কিছু গোপন ফুটেজ দালালরা ভিডিও করে রাখে। যদি সে এ কাজ ছেড়ে দিতে চায়, তখন এসব ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখানো হয়। এরকমও অভিযোগ শোনা যায় যে কাউকে একবার খুব বুঝিয়ে শুনিয়ে এনে অধিক অর্থের লোভ দেখিয়ে তাকে করা হলো, নিয়ে আসা হলো, এবং প্রথম যে অভিজ্ঞতাকে সেটি তারা ভিডিও করে রাখেন, যাতে তিনি এখান থেকে, এই পেশা থেকে, কাজ থেকে ছেড়ে যেতে চাইলে ওই ভিডিও ছেড়ে দিবেন ইন্টারনেটে, বা সেটি তার পরিবারের কাছে বা আত্মীয় স্বজনের কাছে মানে প্রচার করবেন বা প্রকাশ করবেন, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবেন। এই ভয় দেখিয়ে কাউকে কিন্তু ভয় দেখিয়েও এই কাজে দীর্ঘদিন ধরে বাধ্য করা হয় যে এই ধরনের কাজ বা এই যে অবাধ যৌনতার কাজে সম্পৃক্ত হওয়ার জন্য। যারা পড়াশোনা কিংবা একটু ভালো মানের জীবনযাপন করতে শহরে আসেন, তারা কি ধরনের বাস্তবতার মুখোমুখি হন তা দেখার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু
এখানে রাষ্ট্রের ঘাটতি বলছেন বিশেষজ্ঞরা। যারা গ্রাম থেকে শহরে পড়াশোনা থেকে শুরু করে কর্মের প্রত্যাশা নিয়ে আসেন, তারা এসে কী ধরনের বাস্তবতার মুখোমুখি হন, সেই বাস্তবতাগুলো তারা কিভাবে সমাধান করেন, নাকি সমাধান করতে গিয়ে আবার অপরাধ বা অন্ধকার পথে তাদের পা বাড়াতে হয়, এই ব্যাপারগুলোতে রাষ্ট্রের তো আসলে কোনো গবেষণাও নেই, কোনো তার সেই কোনো মূল্যায়নও নেই, এবং কী করণীয় সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে যথেষ্ট একটা ঘাটতি রয়েছে। আর সেই ঘাটতির কারণেই সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে যে ওত পেতে থাকা যারা স্বার্থান্বেষী যে মহল, তারা কিন্তু এই নারীদের এই সরলতা এবং সংকটকে কাজে লাগেই তাদেরকে অন্ধকার পথে বলুন অথবা এরকম উন্মুক্ত যৌনতার সাথে সম্পৃক্ত করা অথবা দেহ ব্যবসার সাথে সম্পৃক্ত করে ফেলেন। সবারই অধিকার আছে একটু ভালো থাকার, অপছন্দকে দূরে সরিয়ে সুন্দর করে বাঁচার। সমাজের সব মানুষ ভালো থাকুক, অন্ধকারে থাকা মানুষগুলো সুযোগ পাক, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।